কারাগারে থাকা একমাত্র আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে জিজ্ঞাসাবাদ করার জন্য কাঠগড়ায় ডাকা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে অভিযোগ আপনার বিরুদ্ধে আনা হয়েছে সেটি আপনি স্বীকার করছেন কিনা। সেই পর্যায়ে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন যে অভিযোগ আনা হয়েছে তিনি সেটি স্বীকার করে নিচ্ছেন এবং যে নির্দেশনা দিয়েছে তাদের মুখোশ তিনি উন্মোচন করতে চান। সেই ক্ষেত্রে একটি নাটকীয় ঘটনা ঘটে গেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। শেখ হাসিনার ফাঁসির আদেশ ঠেকানোর সাধ্য কারণে এবার সেই চমক দিলেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন। কাঠগড়ায় দাঁড়িয়ে শেখ হাসিনার মামলায় হত্যাযজ্ঞের দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ার কথা জানান তিনি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগত। মুহূর্তের পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, আপনারা ইতিমধ্যে ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে বুঝিয়ে গেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি। আশা রাখবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন। বেশি কথা বাড়াবো না, বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি দেখে আসি মোবাইলের স্ক্রিন থেকে। আরেস্ট করতে বলছি রাখছে, মানে সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পারবো দেখে ফেলবে। নাম্বার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। শেখ হাসিনার এই অডিওর সত্যতা নিয়ে বিবিসির রিপোর্টের পর চিফ প্রসিকিউটর বুধবার জানিয়েছিলেন এটি শুধু ট্রেলার মাত্র, আরও চমক আসছে। যেখানে পাবে সেটা গুলি করবে। বৃহস্পতিবার সেই চমক দিলেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন। কাঠগড়ায় দাঁড়িয়ে শেখ হাসিনার মামলায় হত্যাযজ্ঞের দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ার কথা জানান তিনি। বিচারকদের উদ্দেশ্যে মামুন বলেন, আমি দোষ স্বীকার করছি, আমি স্বেচ্ছায় সত্য প্রকাশ করব এবং এই মামলার সঙ্গে সম্পর্কিত আমার জানা সবকিছু প্রকাশ করব। তিনি তার দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন তিনি একজন সাক্ষী হিসাবে এই যে ঘটনাটি মানবতা বিরোধী অপরাধ 2024-এর জুলাই আগস্টে হয়েছিল, সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা, তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন। রাজসাক্ষী হওয়ায় তার নিরাপত্তা চেয়ে আবেদন করেন মামুনের আইনজীবী তাজুল ইসলাম বলছেন, আসামি থেকে সাক্ষী হওয়ায় তাকে জেলে রাখা হবে নাকি জামিন দেওয়া হবে সেটি নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল। তার বক্তব্যের মাধ্যমে যদি ট্রু এবং ফুল ডিসক্লোজার হয়, তখন এটা আদালতের ডিসক্রিপশন অনুযায়ী আদালত তাকে ক্ষমা করতে পারেন বা অন্য কোনো আদেশ দিতে পারেন। এটা কমপ্লিটলি আদালতের এখতিয়ার। তার নিরাপত্তার সংকট হতে পারে, এই আশঙ্কায় তার পক্ষ থেকে তার আইনজীবী আবেদন জানিয়েছেন তাকে যাতে যথাযথ নিরাপত্তা দেওয়া হয়, সেই নিরাপত্তার ব্যাপারে আদালত যথাযথ আদেশ দেবেন বলে জানিয়েছেন। এরপর জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুনের বিচার শুরুর আদেশ দেন বিশেষ আদালত। সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে 4 আগস্ট। 3রা আগস্ট এবং 4ঠা আগস্ট এই 2 দিন ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষীর পরীক্ষার জন্য দিন ধার্য করেছেন, অর্থাৎ ওই দিন সাক্ষ্য শুরু হবে। আজকে 5টি অভিযোগে এই আসামি ত্রয়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এদিন শেখ হাসিনা ও কামালের অব্যাহতি চেয়ে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর করা আবেদন খারিজ হয়ে যায়। তাদের আইনজীবী বলছেন, মামলার একজন আসামি রাজসাক্ষী হলেই অপর আসামিরা অপরাধী, এটি বলা সমীচীন নয়। দোষ স্বীকার 10 জন আসামির মধ্যে একজন স্বীকার করতে পারে, তার ভিতরে হয়তো কোনো রকমের অপরাধ থাকতে পারে তার ব্যক্তিগতভাবে, অন্য আসামিদের তো দোষ নাও থাকতে পারে। অতএব এর দ্বারা কীভাবে বুঝবো যে যিনি দোষ স্বীকার করেছেন সেই জন্য অন্যরাও সবাই দোষী, এটা বলা যাবে না। জুলাই আগস্টে হত্যাযজ্ঞ চালাতে নির্দেশনা, উস্কানি, প্ররোচনা, সম্পৃক্ততা সহ 5টি অভিযোগ আনা হয় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে। অভ্যুত্থানে 1400 ছাত্র জনতাকে হত্যার দায়ে অভিযুক্ত করা হয় তাদের। কারাগারে থাকা একমাত্র আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে জিজ্ঞাসাবাদ করার জন্য কাঠগড়ায় ডাকা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে অভিযোগ আপনার বিরুদ্ধে আনা হয়েছে সেটি আপনি স্বীকার করছেন কিনা। সেই পর্যায়ে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন যে অভিযোগ আনা হয়েছে তিনি সেটি স্বীকার করে নিচ্ছেন এবং তিনি বলছেন যে তিনি এই মামলায় রাজসাক্ষী হতে চান, অর্থাৎ তিনি বলতে চান যে যারা তাদেরকে নির্দেশনা দিয়েছে এবং যে নির্দেশনা দিয়েছে তাদের মুখোশ তিনি উন্মোচন করতে চান। সেই
সেই ক্ষেত্রে একটি নাটকীয় ঘটনা ঘটে গেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেটি হচ্ছে যে শেখ হাসিনা নিয়োজিত যে আইজিপি যারা শেখ হাসিনার নির্দেশে সারা দেশে গণহত্যা পরিচালিত করেছেন, তিনি কিন্তু এই দায়ভার নিজে নিয়ে তিনি যে নির্দেশদাতা যারা রয়েছেন তো তাদের বিরুদ্ধে তিনি সাক্ষ্য দিতে চলেছেন। তিনি বলেছেন যে যারা এই কাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন, যারা নির্দেশ দিয়েছেন গুলির এবং যারা উপর থেকে এই পুরো প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করেছেন, তারা আজকে পলাতক থেকে বিদেশে থেকে আরামায়েশে থাকবেন, আর তিনি হচ্ছে যে কারাগারের কাঠগড়ায় থাকবেন, সেটি কোনোভাবেই বাঞ্ছনীয় নয়। সেক্ষেত্রে যাদের নির্দেশে বাস্তবায়ন করেছে, যেহেতু একটি সুশৃঙ্খল বাহিনী পুলিশ, কাজেই তারা উপরের দায়িত্ব পালন করেছেন, সেই ক্ষেত্রে কারো দায়ী এখানে এড়ানো যায় না, সেই বিষয়টি বলেছেন। এবার আর শেখ হাসিনার ফাঁসির আদেশ ঠেকানোর সাধ্য কারণে এই ব্যাটল অফ বাংলাদেশ নামক প্রামাণ্যচিত্রে এই 18 সেকেন্ডের ভিডিও নিয়ে বিবিসি নিজেও যে খুব একটা কনভিন্স নয় সেটা তারা প্রতিবেদনেই বলে দিয়েছে। এই অডিওর আগে পরে শেখ হাসিনা কি বলেছেন তা ইতিমধ্যেই বেরিয়ে গেছে, আপনারা শুনে নিতে পারেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে। তারা এর আগে দেশের একাধিক থানা লুট করেছে, জ্বালিয়ে দিয়েছে, অস্ত্র লুট করেছে, অন্তঃসত্ত্বা নারী পুলিশকেও তাদের হাত থেকে রক্ষা করা যায়নি। 2024 সালে বাংলাদেশ কারো সঙ্গে যুদ্ধ করছিল না, বরং রাষ্ট্রের ভেতর মব সৃষ্টি করে একটি বৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা চলছিল, যা সেই সরকার থামানোর চেষ্টা করেছে। কিন্তু এত অপকর্মের পর ইউনূসের বিরুদ্ধে বিবিসির কিছু বলার নেই মনে হয়, তাই না? জুলাই সন্ত্রাসের আদ্যপান্ত নিয়ে কাজ শুরু করেছিলাম, তার মধ্যে হঠাৎ বিবিসির এই ধামাকা প্রতিবেদন। বিবিসি মানে অথেন্টিক এবং বিবিসি মানেই হচ্ছে বিশ্বকে কাঁপিয়ে দেওয়া খবরাদি। সুতরাং সেই বিবিসি যখন বাংলাদেশকে নিয়ে কোনো প্রতিবেদন প্রকাশ করে তখন দেশের সকল পক্ষ নড়েচড়ে বসে। 9 জুলাই 2025 তারিখে বিবিসির প্রামাণ্যচিত্র ব্যাটল ফর বাংলাদেশও বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে। ডক্টর ইউনূস ও তার পক্ষের লোকজনদের জন্য ঈদুল জুলাই এনে দিয়েছে এই রিপোর্ট। প্রাণঘাতী অস্ত্র বা লেথাল ওয়েপন ইউজ করে মানুষকে গুলি করার নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা। এই অডিওটা ভেরিফাই করেছে বিবিসি, তাদের একটা ডকুমেন্টারিতে তারা ব্যবহার করেছে এবং খুবই প্রেস্টিজিয়াস একটা প্রতিষ্ঠানের মাধ্যমে ভেরিফাই করিয়ে তারা নিশ্চিত করেছে এটা শেখ হাসিনারই কণ্ঠস্বর, এটা কোনোভাবেই বিকৃত করা হয়নি। এত অকাট্য প্রমাণের পরও এটা আমেরিকার লোকজন গ্রহণ করবে না আমরা জানতাম, কিন্তু তারা কিভাবে কি করবে সেটা একটা দেখার কৌতূহল ছিল। সেই কৌতূহলের নিবৃত্তি হয়েছে। এমনকি বিবিসি টাকা পয়সা খেয়ে এরকম কিছু করেছে এই আলাপও হতে পারতো। বিবিসির জার্নালিজম ঠিক নাই। বাংলাদেশেরও কিছু কিছু অ্যাক্টিভিস্টকে দেখছি তারা বিবিসির জার্নালিজমের স্ট্যান্ডার্ড নিয়ে প্রশ্ন করছেন, উদ্ভট প্রশ্ন। এখনও তাদের এগুলোকে নিয়ে আলাদা করে কথা বলে গুরুত্ব বাড়াতে চাই না, কিন্তু কোনো একদিন সময় কথা বলতে হবে। দেশে বসে বসে কিছু মানুষজন মারাত্মক ডিসইনফরমেশন চালাচ্ছেন, সেগুলো নিয়ে আলাপ করা দরকার আছে। যে আওয়ামী লীগ কি প্রতিক্রিয়া দেখেছে এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ওয়ান, এবং তাদের প্রতিক্রিয়াটা প্রমাণ করে বিবিসির এই রিপোর্ট তাদের তীব্রভাবে আঘাত করেছে। কেন আঘাত করেছে আমি সেই জায়গায় আসবো, তার আগে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় চোখে পড়ল। তাসনিম খলিল আমাদের খুবই পরিচিত মানুষ, শেখ হাসিনার বিরুদ্ধে অতি গুরুত্বপূর্ণ লড়াই করা মানুষদের একজন, এবং খুবই কনক্রিট কিছু বিষয় নিয়ে আমরা জানি শেখ হাসিনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি তৈরি করার পেছনে এই ভদ্রলোক ছিলেন। তার একটা নিউজ পোর্টাল আছে, তার সম্পাদনায় নেত্র নিউজ অসাধারণ ভূমিকা পালন করেছে। যাই হোক, এই অডিও কল ফাঁস হওয়া নিয়ে একটা মারাত্মক বিচ্যুতি কথা তিনি উল্লেখ করছেন, যেটা আমাদের জন্য ভয়ের ব্যাপার। আমি একটু হুবহু তার স্টেটাসটা পড়ি। যে কোনো মামলায় ডিজিটাল এভিডেন্সের চেইন অফ কাস্টাডি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ তদন্তকারী কর্মকর্তা টেপ উদ্ধার করে কার জিম্মায় রেখেছিলেন, সেখান থেকে সেই টেপ ইউটিউবে গেল কিভাবে, এই টেপ কি আদালতে উপস্থাপন করা হবে? তখন ডিফেন্স যদি চেইন অফ কাস্টাডি ভঙ্গ হওয়ার প্রশ্ন তোলে তাহলে প্রসিকিউশন কি জবাব দিবে? আমাদের ভাই বোনদের গুলি করে মারা হয়েছে, সেই হত্যাকাণ্ডের বিচারের প্রশ্ন এটা কোনো ফিল্ম না যে আমরা ট্রেলার দেখব। আমরা বুঝতে পারছি তিনি চিফ প্রসিকিউটরকে ইন্ডিকেট করেছেন, কারণ চিফ প্রসিকিউটর এরকম একটা কথা বলেছেন, এটা মাত্র ট্রেলার, আসল ফিল্ম এখনো বাকি আছে। তার মানে জনগণকে ফিল্ম দেখানো। আমি এই চেইন অফ কাস্টাডি ব্যাপারটা জানতাম না, তাসনিমের এই স্টেটাস পড়েই জানলাম। তাসনিম যেটা বলছেন আমরা নিশ্চিত থাকতে পারি উনি জেনে শুনেই বলেছেন। তার মানে এই অডিওটা আমরা আসলে আগে শুনেছি এবং এটা পাবলিশড হয়ে গেছে, খুব ভালো মতো ইউটিউবে চলে গেছে। তো এটা যদি চেইন অফ কাস্টাডি ভঙ্গ হয়ে থাকে তাহলে এটা প্রমাণিত হলেও, মানে এটা তো টেস্টে প্রমাণিত হয়েছে এটা শেখ হাসিনারই ভয়েস, কিন্তু তাসনিমের ভাষ্য মতে যে চেইন অফ কাস্টাডি ভঙ্গ হওয়াটা এটার উইটনেস ভ্যালু কমিয়ে দেয়। অন্তত আমি তার স্টেটাস পড়ে তাই বুঝেছি। যদি তাই হয়ে থাকে
খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আরও যা যা প্রমাণ আছে সেগুলো কিভাবে প্রিজার্ভ করা হচ্ছে। আমি আশা করি আমাদের প্রসিকিউশন টিম উইল বি ভেরি সিরিয়াস, কারণ এটা কোনোভাবে যাতে লিকড আউট না হতে পারে। এমনকি যাদের কাস্টাডিতে আছে তারা যদি এটা লিক করে দেওয়ার মাধ্যমে দুর্বল হয়ে যায়, পরিস্থিতি তৈরি করা যায়, কেউ কেউ ষড়যন্ত্রমূলকভাবে এটা করা হতে পারে, কেউ কেউ করতে পারে। সুতরাং সরকারকে এবং আমি প্রসিকিউশন টিমকে মূলত বলবো খুবই কেয়ারফুল হওয়ার জন্য। যাই হোক, আমি আওয়ামী লীগের প্রতিক্রিয়া নিয়ে কথা বলছিলাম। আওয়ামী লীগের বিভিন্ন অ্যাক্টিভিস্ট এবং ওই যে বললাম বাংলাদেশে বসে এই বিবিসির জার্নালিজম নিয়ে প্রশ্ন করছেন কিছু তথাকথিত সাংবাদিকরা, সেটাও হচ্ছে। সেদিকে যাচ্ছি না, তার মানে আওয়ামী লীগের গায়ে ভয়ঙ্করভাবে লেগেছে এটা খুব স্পষ্টভাবে আমরা বুঝতে পারছি এবং তাদের হতবিহ্বল অবস্থার একটা প্রমাণ আছে। খেয়াল করব, আওয়ামী লীগের কিছু অ্যাক্টিভিস্ট প্রথম এটাকে হলি আর্টিজানের সময়কার, মানে প্রথম বিশ্বাস করে নিয়েছিলেন যে এটা সঠিক অডিও এবং এটা হলি আর্টিজানের সময়কার ঘটনা। তো হলি আর্টিজানের জঙ্গিদেরকে গুলি করার জন্য শেখ হাসিনার ভাষায় ল্যাথাল উইপন ব্যবহার করতেই পারে, সেই নির্দেশ তিনি দিতেই পারেন, সেটা বলে চালানোর চেষ্টা করা হয়েছিল। যদি এই অডিওটা অনেক লম্বা, ওখানে খুব ক্লিয়ারলি ছিল এটা কি বস্তু। মজার ব্যাপার, যারা ফাজিবাজের জয়, শেখ হাসিনা সম্রাজ্ঞী থাকলে যার রাজপুত্র তিনি ক্ষমতা নিতে আসতেন কোনো একটা সময়, যদি এই রাজপুত্রকে ক্ষমতা নেওয়ার যোগ্য বলেই নাকি তার লোকজন মনে করতো না, উনি এতটাই ডাম অ্যান্ড স্টুপিড। যাই হোক, এই স্টুপিড স্ট্যাটাস দিয়েছিলেন এবং সেই স্ট্যাটাসে অন্তত একটা জিনিস ঠিক আছে যে স্বীকার করছেন এটা জেনুইন, কিন্তু এটা ওই হলি আর্টিজান, সেটাই তিনি বলার চেষ্টা করেছেন। মজার ব্যাপার, অল্প সময়ের মধ্যে আওয়ামী লীগ আবার স্ট্যাটাস দিচ্ছে এটা ফেক এবং এটা এআই জেনারেটেড, মানে আওয়ামী লীগ বলছে এটা। এবং যেটা ধারণা করছিলাম যে এত কিছুর পরও আওয়ামী লীগ এগুলোকে ডিনাউন্স করার চেষ্টা করেছে। শুধু সেটা না, বিবিসি তার প্রোগ্রামের এই ডকুমেন্টারির শেষে যখন বলছে যে শেখ হাসিনার এই নির্দেশ বেআইনি না, আইনের মধ্যে তার কোনো ইভিল ইন্টেনশন নেই, যেটা আওয়ামী লীগের নেতার বরাত দিয়ে তার কাছে বক্তব্য জানতে চাওয়া হয়েছিল, তারা এটা বলেছে বলে দেখাচ্ছে। এটা নিয়ে আওয়ামী লীগ আবার স্ট্যাটাস দিচ্ছে যে তারাই এটা বলছে, তারা আবার এটা কীভাবে ইউজ করে। সারপ্রাইজিংলি শেখ হাসিনা বিরোধী কিছু লোকজনও এটা না বুঝতে পেরে এটা দিয়েছিলেন। যাই হোক, তাহলে খেয়াল করি আমরা এরপর যেটা হয়েছে যে সাজুয়াজের জয় তার যে স্ট্যাটাসটা, হলি আর্টিজানের যে স্ট্যাটাসটা, যেটা ওই সময়কার আদেশ, সেটা থেকে সেই স্ট্যাটাসটা তিনি ডিলিট করে দেন। তাদের এই রকম মাথা নষ্ট হয়েছে কেন? বিবিসির কাছে প্রতিবাদ জানানো হচ্ছে নাকি? এটার একটা মেজর কারণ আমরা দেখব। আসলে আমি গতদিনই বলেছি এটাতে আওয়ামী লীগের কিছু আসে যায় না। আওয়ামী লীগের লোকজন এটা নিশ্চিতভাবেই জানেন এই গুলিগুলো শেখ হাসিনা করেছেন। আমি কথা বলে দেখেছি, আমি প্রায় বলি যে আমি এর মধ্যে এই কষ্ট রাখার কোনো জায়গা পাই না। এই দেশের এখনও খুব বড় পার্সেন্টেজ, মোরলেস 20% মানুষ এখনও একটা ফেয়ার ভোট হলে তারা যদি নৌকা মার্কা দাঁড়াতে পারতেন এবং তারা যদি ভোট দিতে যাওয়ার লজ্জা কাটিয়ে উঠতে পারতেন, কারো ভীতি আছে, কারো লজ্জা আছে, তাহলে এই মানুষগুলো নৌকায় ভোট দিতেন না। মানুষ জানি না, এটা আমার সাবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ, সেভাবেই নেবেন আশা করি। এই অসভ্য বর্বর নারীর পক্ষে এখন এই পরিমাণ মানুষ ভোট দিতে পারে। ফলে তাদের কাছে এই শেখ হাসিনা গুলি করিয়েছেন, আমি তাদের সাথে কথা বলে দেখেছি, তারা মনে করেন শেখ হাসিনাই করিয়েছেন এটা, কিন্তু এটা না করলে এই দেশ ডুবে যেত। তিনি দেশ ভীষণ রক্ষা করছিলেন। ইন্ডিয়া যে ন্যারেটিভ যে জঙ্গিরা দখল করে নেবে, জঙ্গিরা দখল করে ফেলেছে, এটা শেখ হাসিনাকে তারাই ক্ষমতাচ্যুত করতে চেয়েছে। সুতরাং তিনি দেশের স্বার্থে, ভবিষ্যতের স্বার্থে এটা করতেই পারেন। সুতরাং যত খুন হয়েছে, যত জখম হয়েছে, সমস্যা না। শুধু তাই না, এর আগে বছরের পর বছর তিনি এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছেন, তিনি গুম করেছেন, তিনি নির্যাতন করেছেন, মামলা করেছেন, কি করেননি? সব কিছুকে তারা এভাবেই জায়েজ করার চেষ্টা করেছে। না পারলেও তারা সমর্থন ঠিকই করেছে। সেটা আওয়ামী লীগের জন্য না, আওয়ামী লীগ আসলে বিপদে পড়বে বলছিলাম, এটা গ্লোবাল চাপের কারণে। বিবিসি এই রিপোর্টটা রাখার পর এবং তাদের ওয়েবসাইটে দীর্ঘ সময়টা তারা টপ নিউজ হিসেবে রেখেছিল, স্টিক করে রেখেছিল। ফলে সারা পৃথিবীর অসংখ্য মিডিয়াতে এই নিউজটা এসছে। এটা তারা বিবিসির বরাত দিয়ে পাবলিশ করেছে সব প্রেস্টিজিয়াস নিউজ পেপারে, মিডিয়াতে। তার সাথে জরুরি কথা, যেটা আমার কাছে আরও বেশি ইম্পর্টেন্ট, ইন্ডিয়ার মিডিয়াও এটাকে যথেষ্ট ভালো কাভারেজ দিয়েছে এবং সেটা কাভারেজ দিয়ে তারা ইন্ডিয়ার মধ্যে এটাকে পাবলিশ করেছে। সেটা তাদের অনলাইন চ্যানেলগুলো, টিভি চ্যানেলগুলো, তাদের পত্রিকাগুলো। এটাই আওয়ামী লীগের জন্য প্রবলেম তৈরি হয়েছে। এটা তাদের মধ্যে ভীতি তৈরি করেছে। কারণ যখন বিবিসির মতো মুখে যতই বলুক, যতই বাজে কথা বলুক, বিবিসির জার্নালিজম নিয়ে প্রশ্ন করুক, বাংলাদেশে তথাকথিত জার্নালিস্ট বা বাইরের যারা আছে তারা বিবিসি আদতে কি তারা সেটা জানেন। তো ফলে তাদের মধ্যে ভীতি শুরু হয়ে গেছে। এই ভীতির কারণে তারা এখন উল্টোপাল্টা আচরণ করছেন, একবার স্বীকার করছেন, একবার হলি আর্টিজান বলছেন, একবার এআই দিয়ে তৈরি করা বলছেন। এখন আমার মনে হয় আমাদের সরকারের যে কাজটা করা জরুরি ছিল, যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে অফিসিয়ালি চার্জশিট দেওয়া হয়েছে, তার বিচার শুরু হচ্ছে। আগে বাংলাদেশ ফর্মালি একবার শেখ হাসিনাকে চেয়েছিল, আমি মনে করি এটা হাই টাইম শেখ হাসিনাকে ফর্মালি চাওয়ার এবং এটা গ্লোবালি শোরগোল তৈরি করার। মানে কিভাবে তারা করবেন, এটা সরকার পথ ঠিক করবেন। এবার আবার ফর্মাল চিঠি দেওয়া, আগেও দিয়েছিল, ফর্মাল চিঠি দেওয়া, সেই চিঠিতে শেখ হাসিনাকে চাওয়া এবং সাম্প্রতিক যে যাবতীয় কথাবার্তা হচ্ছে বিবিসি সহ, এর মধ্যে জাতিসংঘের হাইকমিশনের রিপোর্ট আছে, সব একত্র করে শেখ হাসিনাকে চাওয়া দরকার আছে। এবং গ্লোবালি, আই রিপিট, এটার ইম্প্যাক্ট আসলে গ্লোবালি এটা জানানো যে আমি এই ক্রিমিনালকে, এই বিভৎস ক্রিমিনালকে আমি চাইছি আমার দেশে বিচার করার জন্য এবং আমরা ন্যায় বিচার করব, সত্যি ন্যায় বিচার হবে।
আইসিটি আইন অনুযায়ী শেখ হাসিনা তার বাপের দেশ, তার নিজের দেশ ইন্ডিয়া, কেউ তো স্বামীর দেশও বলেন, যাই হোক, নিয়ে তিনি যত অবজারভার, যত লয়ার সবাইকে নিয়ে আসতে পারেন। ওনার বোনের মেয়ে ইংল্যান্ডে থাকেন, ওখানকার এমপি, বিরাট প্রভাবশালী তিনি, ব্রিটিশ লয়ার পাঠাক, অবজারভার পাঠাক, সব কিছু নতুন আইনে অবারিত করে দেওয়া হয়েছে। তারা চাইলে ওখানে বসে বসে ভিডিও রেকর্ড করতে পারবেন, তারা দাবি জানালে প্রতিটার হিয়ারিং লাইভ হতে পারে, এভরিথিং ইজ পসিবল। যারা ন্যায় বিচার হবে এটা নিশ্চিত। এবং ভারত শেখ হাসিনাকে রাখতে পারে না, কারণ কিছু কিছু দেশ শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া নিয়ে যে আপত্তি করতে পারে। ধরুন তিনি ক্যানাডায় আছেন, বাংলাদেশে যেহেতু মৃত্যুদণ্ড আছে, ইউরোপের অনেক দেশে যদি উনি থাকতেন, যেহেতু মৃত্যুদণ্ড আছে তাহলে তারা দিত না, কিন্তু ভারতে তেও অজুহাত খাটে না, ভারতের নিজের দেশে মৃত্যুদণ্ড আছে। সুতরাং শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের জন্য করবো না এটা বলতে পারে না। তারা বলতে পারে যে তাদের উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা সেটা করবো, যে বললাম তার জন্য তাদের সর্বোচ্চ সব কিছু করার সুযোগ আছে, ভারত সেগুলো করুক। দিনের শেষে শেখ হাসিনাকে দেবে না আসলে, ফর শিওর, আমরা জানি। কিন্তু প্রায় যে কথাটা বলছি সেটা হলো ভারতের উপর চাপ তৈরি করতে হবে ভারতের কাছ থেকে আদার ল্যাভারেজ পাওয়ার জন্য, যে শেখ হাসিনাকে আর যদি না চাইতে হয় তার বিনিময়ে তোমাকে কী করতে হবে, সেটা যে কোনো নেগোসিয়েশনে ভারতকে এক স্টেপ পেছনে রাখার জন্য এটা ইউজ করা যেতে পারে। এবং তার চাইতে জরুরি কথা হচ্ছে গ্লোবালি শেখ হাসিনার এই অ্যাটিটিউডটা জারি রাখতে হবে, এবং যা সে কী করেছে তার এই পরিচয়টা এবং ভারতের এই অ্যাটিটিউডটাও গ্লোবালি জারি রাখতে হবে। তাতে যেটা দাঁড়াবে, আমরা আমাদের অনেক ক্ষেত্রেই অন্যান্য দেশের সাথে এবং বিশেষ করে ভারতের সাথে আমাদের ডিলিংয়ের ক্ষেত্রে সুবিধা হবে। শেখ হাসিনাকে ভারত দেবে না, দিতে পারে না, আমি এটা প্রথম দিন থেকেই বলছি। ইন্ডিয়া ক্যান নট সিম্পলি অ্যাফোর্ড দ্যাট। তাকে এই পরিমাণ সার্ভিস দেয় দেশের 18 কোটি মানুষের জীবন ধ্বংস করে দিয়ে, জাস্ট জীবন ধ্বংস করে দিয়েছেন। আমি কোনো একদিন একটা দীর্ঘ ভিডিও করব যে তার এই রেজিম যিনি যখন অবৈধভাবে টিকিয়ে রাখছেন, তাতে মানুষের জীবনের খুঁটিনাটি পর্যায় পর্যন্ত কি পরিমাণ ডিজাস্টার হয়েছে। সব মানুষ জেলে যায় নাই, অনেকে জেলে যায় নাই, আমি ধরে ধরে দেখাবো অর্থনৈতিক এবং অন্যান্য অনেক ক্ষেত্রে কীভাবে সবচেয়ে প্রান্তিক মানুষটার জীবনও তিনি ধ্বংস করেছেন এইভাবে অবৈধভাবে ক্ষমতায় থাকতে গিয়ে। সেই দেশ ধ্বংস তিনি করেছেন ভারতের স্বার্থ রক্ষা করার জন্য, দেশটাকে শেষ করে দিয়ে। সো ভারত তাকে এইটুকু রাখবে, কারণ শেখ হাসিনা স্পেন্ট ফুয়েল বলে, যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইউরেনিয়ামের ডেন্সিটি যখন কমে যায়, এটা বিদ্যুৎ উৎপাদন করে কাজ হয় না, ইটস স্পেন্ট ফিউল। কিন্তু শেখ হাসিনাকে যদি বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়, তাহলে খুব স্বাভাবিকভাবে যেটা দাঁড়াবে, আরও কেউ শেখ হাসিনা হওয়ার আর সাহস পাবে না, সে হতে চাইবে না। ভারত শেখ হাসিনা খুঁজবে বাংলাদেশে, আজ হোক কাল হোক, যে আমরা লেন্দুব দর্জির কথা বলি সিকিমে, সেই রকম কাউকে টাকা কাউকে খুঁজবে। তো শেখ হাসিনাকে ফেরত দিলে আর কেউ শেখ হাসিনা হতে চাইবে না, 50% শেখ হাসিনা হতে চাইবে না। সুতরাং ভারত দেবে না, কিন্তু আমাদের শোরগোল করতে হবে। আমি চাই সরকার এই সুযোগে ইন্টারন্যাশনালি ঢাকঢোল পিটিয়ে শেখ হাসিনা। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।